তোমার ওই একটা খোরা পা নিয়ে তুমি আর অন্য কাজ করতে তো পারো না। ভিক্ষে করো, যাও। পুকুর পাড়ে কাদার মধ্যে আমাদের গুপ্তধন লুকিয়ে রাখা আছে। আজ তুই মরবি, এই দেখ। মোহনের সংসারে তার বউ ছাড়াও একটা গাধা আছে, যে তার বন্ধু। মোহন একদিন তার বারান্দায় বসে গাধার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় রান্নাঘর থেকে খুন্তি হাতে বউ এসে বলল, এভাবে বসে বসে আর কতদিন চলবে বলো তো? চাষের কাজ সেই যে বন্ধ হলো, তারপর থেকে তুমি আর অন্য কাজের চেষ্টাই করলে না। চেষ্টা কি করিনি? অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তো কিছু হয় না। আবার চাষের কাজ তো কয়েক মাস পরেই শুরু হবে। তোমার চিন্তা কিসের? তোমার তো চিন্তা নেই, চিন্তা তো শুধু আমার। ঘরে চাল বারন্ত, ডাল তেল সবজি কোনো কিছুই নেই। মুদির দোকান থেকে ধারে আর কতদিন আনবো বলো তো? আর তো কয়েকটা মাস, তারপরে আবার জমিতে চাষ হবে। তাছাড়া তুমি তো জানো এবারে খরার জন্য ফসল ভালো হয়নি, আর তার জন্যই গোটা গ্রামের মানুষের এমন অবস্থা। কিন্তু সবাই কোনো না কোনো কাজ তো করছে। তোমার ওই একটা খোরা পা নিয়ে তুমি আর অন্য কাজ করতে তো পারো না। ভিক্ষে করো, যাও। রাগে গজগজ করতে করতে মালা রান্নাঘরের দিকে চলে যায়। মোহন মনে দুঃখ পায়। গাধাটার গায়ে হাত বোলাতে বোলাতে বলে, দেখেছিস গদাই, আমার একটা পা খোড়া বলেই আমায় এমন করে বলল বউ। আমি আর এ বাড়িতে থাকবই না। গাধা মনে মনে অনেক কিছু বলতে পারে, তবে তার কথা শুনতে পায় না মোহন। অবলা জন্তু তো, মুখে মানুষের মতো ভাষা না থাকলেও মন তো আছে। সে গাধা মনে মনেই যেন বলল, এখান থেকে অন্য কোথাও চলে গেলে যে তোমার আরো বেশি কষ্ট হবে। তুমি এখানেই থাকো, জমিতে আবার ফসল হবে, দেখো, চিন্তা করো না। গাধা মনে মনে কথা বললেও মোহন যেন তার সব কথা বুঝতে পারে, কারণ একটানা 10 বছর হবে প্রায় এই গাধা মোহনের সঙ্গে আছে। 10 বছরে দিনের সংখ্যা তো আর কম নয়। না রে, অন্য কোথাও গেলে দুঃখ হবে ঠিকই, কিন্তু এমনভাবে প্রতিদিন খোড়া পাওয়ার জন্য অপমান সহ্য করে আমি এখানে আর থাকতে পারবো না। যেদিকে চোখ যায় চলে যাব। তুই আমার সঙ্গে গেলে আয় গদাই। আমি চললাম। দেখবে একটা কোনো ব্যবস্থা যদি করতে না পারি, তাহলে আমি আর বাড়ি ফিরবো না। তাতে আমাকে যেখানে যেতে হয় যাব। রান্নাঘর থেকে মালার গলা শোনা গেল, সে যাও, যেদিকে দু চোখ যায় চলে যাও। আমার এক আর পেট আমি ঠিক সামলাতে পারবো। তোমায় এ বাড়িতে থাকতে হবে না। আর যাওয়ার সময় তোমার এই গাধাটাকেও নিয়ে যাও। মালাকে বলতে হতো না। মোহন এমনিতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করার সঙ্গে সঙ্গে তার পেছন পেছন তার গাধা গদাই চলল গ্রামের পথের দিকে। মনের দুঃখে দুজনেই বাড়ি ছাড়ল। পথে মোহনের সঙ্গে দেখা হলো তাদেরই গ্রামের এক বন্ধু রতনের। রতন গাধা আর মোহনকে এমনভাবে যেতে দেখে বলল, কিরে মোহন, দুই ভাই মিলে কোথায় চলেছিস এই অসময়ে? আমার কপালের খোঁজ করতে। যদি ভালো কিছু করতে পারি তাহলে বাড়িতে ফিরে আসবো, না হলে আর বাড়িতে ফিরে আসবো না। তোর সঙ্গে করে গাধাটাকে নিয়ে চলছিস কেন? কিরে, ও তো দেখছি বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, খাটতেও পারবে। কতবার বলেছি ওকে ধোপার কাছে কাজে লাগিয়ে দে, সেখান থেকে মাসে মাসে কিছু টাকাও তো পাবি রে। গদাই আমার কাছে শুধু গাধা নয়, সে আমার বন্ধু। তাকে আমি এমনভাবে খাঁটাতে পারবো না। ও আমার বন্ধু। কথাটা বলে মোহন গাধার মাথায় আর গায়ে একবার হাত বুলিয়ে দেয়। রতন হেসে উঠে বলে, এমনি এমনি কি আর বলি, ওটা তোর ভাই। তোর মাথায় বুদ্ধি যেমন, ওর মাথার বুদ্ধিও তেমন। গাধাই গাধাই বন্ধু। ওই যে বলে না, রতনে রতন চেনে, এখানে গাধা গাধাকে চিনেছে। এই লোকটা ভালো না, এর সঙ্গে তুমি কথা বলো না। মোহন, চলো, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই। গদাই আর এখানে থাকতে চাইছে না। তোর সামনে ওর ভালো লাগছে না। আমরা যাই, দেখি কোথাও গিয়ে আমাদের ঠাঁই হয়। হ্যাঁ তাই যা, ওই উত্তরের মাঠে চলে যা, বুঝলি, অনেক ঘাস আছে, দুজনে মিলে সেখানে ঘাস খাবি। রতন হাসতে থাকে। মোহন আর গাধা মিলে চলে যায় উত্তরের পথের দিকে। ওরা হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে একটা জঙ্গল মতো জায়গায় এসে পড়ল। মোহনেরও খুব খিদে পেয়েছে। এদিকে তার গাধাও একটা গাছের তলায় বসে। মোহন তার পেটে হাত বোলাতে বোলাতে বলছে,
রাগ করে বাড়ি থেকে তো চলে এলাম, কিন্তু আসার সময় কিছু খেয়ে এলে ভালো হতো। বড্ড খিদে পেয়েছে রে গদাই। কিরে, কিছু বুঝলি? তোমাকে তখনই বললাম অমন ভাবে বাড়ি থেকে চলে যাওয়াটা ঠিক হবে না। দাঁড়াও, আমি দেখছি কোথাও কিছু পাই নাকি। গাধা নিজের মনে এই কথা বলে গাছ ছেড়ে একটু সামনের দিকে চলে গেল। মোহনের বড্ড খিদে পেয়েছিল, তাই সে সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারছিল না। তাই একটু পরে গাধাটা এসে মোহনের গায়ে তার মাথা ঘষতে লাগলো। মোহন সচকিত হয়ে বলল, এই কিরে, কি হয়েছে? আরে অমন ভাবে আমার গায়ের সাথে মাথা ঘষছিস কেন? কিছু বলতে চাইছিস নাকি? আমার সঙ্গে তাড়াতাড়ি চলো, ওইদিকে একটা গাছে বড় বড় পেয়ারা হয়ে রয়েছে। সে পেয়ারা খেয়ে এখন না হয় পেট ভরাই। মনে হচ্ছে আমায় কোথাও নিয়ে যেতে চাইছিস। চল দেখি ওইদিকে কি আছে দেখি। আরে কত দূর যাব? আরে একটা পেয়ারা গাছ বলে মনে হচ্ছে, পাকা পেয়ারা ফলে রয়েছে। বেশ ভালোই করেছিস। দাঁড়া, কয়েকটা পেয়ারা পেড়ে নিয়ে আসি, তারপরে তুই আর আমি মিলে খাবো। দুজনে মিলে গাছ থেকে পেয়ারা পেড়ে পেয়ারা খেয়ে সেই গাছতলাতেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আরে ওইখানে কি করছো? এই গাছের তলায় এমন ভাবে ঘুমিয়ে থেকো না, একটু পরে অন্ধকার হয়ে যাবে। কি কথা বলছো? খিদে পেয়েছিল তাই পেয়ারা গাছের তলায় বসেছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছে। ওরে গদাই, উঠে পড়, বিকেল হয়ে গেছে, আবার কতটা যেতে হবে। তোমাদের তো এইদিকে আমি আগে কখনো দেখিনি, তোমরা এখানে কোথা থেকে এলে? বুঝতে পেরেছি, তোমার অবস্থাও আমার মতোই। আমারও কেউ নেই, তোমারও কেউ নেই, তাও তো তোমার এই গাধাটা আছে। ভারী সুন্দর গাধা তো, একটা না মাল বইতেও পারে, ও তাই না? ও আমার বন্ধু, ওকে দিয়ে কখনো আমি মালপত্র বওয়াই না। ও আমার খুব ভালো বন্ধু। বাবা বাবা, তাহলে তো বেশ ভালো, তুমি খুব ভালো মানুষ বলেই মনে হচ্ছে। আমার সঙ্গে এসো, এই জঙ্গলের ওইদিকেই আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, সেখানেই তোমাকে আজকে রাতে থাকার ব্যবস্থা করতে পারি। তুমিও খুব ভালো, অজানা অচেনা একজনকে এমন ভাবে আশ্রয় দিচ্ছ। চলো, তোমার কুটিরে আজকে রাতটা কাটাই, তারপরে কাল আবার কোনো একটা কাজের সন্ধান করব না হয়। ওরা দুজন মিলে হাঁটতে হাঁটতে কুটিরে গিয়ে ঢুকলো, তারপরে সেখানেই রইল। রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মোহন ঘুমোতে যাবে এমন সময় বাইরে কাদের যেন কথা শুনতে পেল। বাইরে যেন কারা কথা বলছে না? হ্যাঁ, ওই তো কুড়ে ঘরের বাইরেটা দিয়ে দুজনের গলা শোনা যাচ্ছে। একজন তো বিষ্ণু, আর একটা কে? লোকটার গাধাটা বেশ ভালো আছে, ওকে একবার চুরি করতে পারলে ওকে দিয়ে কাজ করানো যাবে। লোকটা ঘুমিয়ে পড়লে গাধাটার মুখ বেঁধে এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাব, তারপরে ও আর খুঁজে পাবে বলে মনে হয় না। কিন্তু সকালে উঠেও তো ওর গাধাটাকে খুঁজবে, তখনও যদি এইখানে থাকে এই কুড়ে ঘরে খুঁজবে আর আমাদের জিজ্ঞেসও করবে। লোকটাকে দেখে বোকা শোকা বলেই মনে হয়। গাধা খুঁজতে খুঁজতে ঠিক জঙ্গলের মধ্যে এদিক ওদিক চলে যাবে, এই কুড়ে ঘরে আবার তখন আমরা ফিরে আসবো। আর যদি কোনোভাবে আমাদের দেখা পেয়েও যায়, তখন বলবো তার গাধা কোথায় আছে তা আমরা কি করে জানবো? তবে রে, আমার গাধা চুরি করার মতলব, তার জন্যই আমায় এত আদর করে খাওয়ানো দাওয়ানো। তাই ভাবি এত পেট ভরে আমায় খাওয়ানো হচ্ছে কেন? দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো মোহন। ওরা যেদিকে কথা বলছিল তার উল্টো দিকে একটা গাছের তলায় গদাইকে বেঁধে রেখেছিল। তাড়াতাড়ি তার দড়ি খুলে মোহন বলল, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে রে গদাই, ওরা ভালো নয়, তোকে চুরি করার মতলব করেছে। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম, আমার কেমন যেন মনে হয়েছিল ওরা ভালো নয়। ওদের চোখ মুখ কেমন জানো, আমার দিকে বারবার তাকাচ্ছিল কেমন ভাবে। এ কথা তুই আমায় আগে বলতে পারলি না? তুই তো জানিস কেউ তোর মনের কথা না বুঝলে আমি ঠিক বুঝতে পারি। এখন চল, এই অন্ধকারের মধ্যে যতটা যাওয়া যায় চলে যাই। সে অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্য দিয়ে চাঁদের আলোয় মোহন তার গাধা গদাইকে নিয়ে এগোতে লাগলো অজানার দিকে। অনেকটা হেঁটে এসেছি, আমার মনে হয় ওই লোকগুলো আমাদের নাগাল পাবে না। এই গাছের তলায় একটু বিশ্রাম করি, বুঝলি? কাল সকাল হলে তখন না হয় আবার যাওয়া যাবে। তুমি ঘুমিয়ে পড়ো মোহন,
এরপর জঙ্গলে অনেক বিপদ থাকতে পারে, আমি একটু জেগে পাহারা দিই। মোহন বাড়ি থেকে আসার সময় সঙ্গে করে একটা দেশলা এনেছিল, দরকারে কাজে লাগতে পারে। তাই দিয়ে কাঠকুঠোতে আগুন জ্বালল, তারপর তার পাশেই গাছের তলায় ঘুমিয়ে পড়ল। গদাই ছাড়াই ছিল, সে এদিক ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। একসময় গাছের ওপর দিয়ে ডাল বেয়ে একটা সাপ মোহনের মাথা বরাবর নেমে আসতে লাগলো নিচে। সর্বনাশ, একটা সাপ যে মোহনের মাথার দিকে নেমে আসছে, বোধহয় কামড়াবে। না, আমি মোহন বন্ধুর কোনো ক্ষতি হতে দেব না, আমাকে মোহনকে বাঁচাতে হবে। গাধা উঠে যায়, আগুনের ওপর লাফ দিয়ে মোহনের গায়ের উপর এসে পড়ে। আর ঠিক তখনই সাপটা সোজা ঝুলে পড়ে নিচের দিকে। সর্বনাশ, এত বড় একটা সাপ! আমি ঘুমিয়ে থাকলেই তো আমায় কামড়াতো। ভাগ্যিস সময় মতো ঘুমটা ভেঙে গিয়েছিল। গদাই, তুই আমায় প্রাণে বাঁচিয়ে দিয়েছিস, তুই হলে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কারা যেন এদিকে আসছে। তুমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ো। আমি গাছের তলায় লুকিয়ে পড়লে তুই কোথায় লুকোবি? ওই যে ওই ঝোপড়ির ভিতর ঢুকে চুপ করে বসি চল। এগিয়ে গিয়ে মোহন গাছে আর গাধাটা ঝোপের ভিতর লুকিয়ে রইল। একটু পরেই ওই দুটো লোক তাদের কাছাকাছি এসে পড়ল। লোক দুটো ওই বিষ্ণু আর সেই লোকটা। লোকটা যে এমন ভাবে পালিয়ে যাবে সে কথা যদি আগে জানতাম, তাহলে ওর গাধাটাকে তো আগেই চুরি করে নিতাম। তাতে কি হয়েছে, ও গাধা না থাকলেও চলবে, কিন্তু জঙ্গলের মধ্যে ওই পুকুর পাড়ে কাদার মধ্যে আমাদের গুপ্তধন লুকিয়ে রাখা আছে, সেটার খবর লোকটা না পেয়ে যায়। আর ওই পুকুরের খোঁজ পাবে কি করে? এখান থেকে অনেকটা উত্তরের দিকে যেতে হবে, তারপরে সেই পুকুর। আর সেই পুকুর পাড়ে কদম গাছের তলায় যে লুকোনো আছে গুপ্তধন, সেটা তো কেউ জানবে না। তাহলে চলো আমরা ও পাশের গ্রামে যাই, ও পাশের গ্রামে গিয়ে আমাদের ডাকাত দলের সঙ্গে দেখা করি। যদি আবার তারা কিছু দেয়, সেটা আমায় লুকিয়ে রাখতে হবে এখানে। মোহন বুঝতে পারে ওরা দুজন আসল ডাকাতদের খবর দেওয়ার লোক। ওরা চলে যেতেই মোহন গাছ থেকে নেমে আসে, ভয়ে কাঁপতে কাঁপতে বলে, সর্বনাশ, ওরা যে ডাকাতের লোক! আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। চল গদাই, চল, এখান থেকে চল, বাড়ি ফিরে যাই। বউ যা বলে বলুক, বউয়ের কথা শুনে নেওয়া যাবে, কিন্তু ডাকাতদের হাতে পড়লে রক্ষা নেই। আরে মোহন, এসব কি কথা বলছো? আমি গাধা না তুমি গাধা? লোকগুলো চলে গেছে পাশের গ্রামে। এখন চলো তো উত্তরের দিকে এগিয়ে সেই পুকুরটা খুঁজে পেলে তারপরে কদম গাছের তলায়, সেখানেই তো গুপ্তধন পোতা আছে। ওসব তো আমাদের নয় রে গদাই, তাহলে ওতে আমরা কেন হাত দেব বলতো? তার চেয়ে বরং ফিরে যাই, চল। চুপচাপ চলো আমার সঙ্গে, তোমায় তো আমি বলেছিলাম তোমার সঙ্গেই থাকবো। তোমার কপাল না ফিরিয়ে তুমি যেমন বাড়ি ফিরবে না, তেমন আমিও ফিরবো না। গাধা আগে আগে এগোতে লাগলো, আর পিছু পিছু মোহন। সেই চাঁদের আলোর মধ্যে মোহন এগোতে লাগলো সেই পুকুরটার দিকে আর তার কদম গাছটার খোঁজে। ওই দেখ, ওই যে ওই পুকুরটা, আর ওই তো সেই কদম গাছটা। ওই গাছের তলায় কি সেই গুপ্তধন পোতা আছে? মাটি খুঁড়তে হবে, না হলে তো কিছুই বুঝতে পারবে না। ওই দেখো, গাছের পেছনের দিকে একটা শাবল রাখা রয়েছে, বোধহয় ডাকাতের লোকেরা রেখে দিয়েছে। ওটা দিয়ে গাছের তলায় মাটি খুঁড়ি। অনেকক্ষণ মাটি খোঁড়ার পর গাছের তলায় মাটি থেকে বেরিয়ে এলো একটা বাক্স। এই তো সেই বাক্স, আর এই বাক্সের মধ্যে রয়েছে হিরে মণি মুক্ত সোনা, সবকিছু আছে। চুপচাপ ওগুলো ওখানে রেখে দে। আমি জানতাম তুই নিশ্চয়ই আশেপাশে কোথাও আছিস, তার জন্যই তো লোকটাকে গ্রামে পাঠিয়ে দিয়ে আমি আবার ফিরে এলাম। আমি তোমাদের এসব চুরি করতে আসিনি, আমি খালি তোমাদের কথা শুনে এখানে দেখতে এসেছিলাম। ও কি, ছুরি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমাদের ব্যাপারে যখন একবার জেনে গেছিস, তখন তোকে যে আর বাঁচতে দেওয়া যাবে না। আজ তুই মরবি, এই দেখ। কথাটা বলে বিষ্ণু ছুরি হাতে এগিয়ে যায় মোহনের দিকে, তাকে ছুরি মারতে যাবে। এমন সময় গাধা ছুটে এসে বিষ্ণুকে একটা ধাক্কা দেয়। ধাক্কা সহ্য করতে না পেরে বিষ্ণু গিয়ে ছিটকে পড়ে সেই পুকুরের পানা ভরা জলে। তাড়াতাড়ি করো, বাক্সটা নিয়ে এক্ষুনি চলো, এখান থেকে ছুটতে শুরু করো, তাহলে গ্রামে পৌঁছে যাব। তাই চলো, না হলে যদি একবার উঠে আসে তাহলে আমাদের সর্বনাশ হবে।
কাদার মধ্যে থেকে আমায় তোলো, এখান থেকে আমি একা একা উঠতে পারছি না, তোলো আমায়, আর তোমাদের আমি কোনো ক্ষতি করব না। যেমন আমাদের ক্ষতি করার চেষ্টা করেছো তেমনের ফল ভোগ করো। আমরা চললাম, তোমার লোক এসে ঠিক তোমায় কাল সকালে তুলে নিয়ে যাবে। হ্যাঁ। গাধার মোহন হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে আবার ফেরার পথে অনেকটা চলে আসে। জঙ্গল থেকে বেরোবার আগে মোহন বলে, সকাল হয়ে গেছে বুঝলি গদাই, বাক্সটা নিয়ে যাওয়া যাবে না, তার চেয়ে বরং এই কাপড়টার মধ্যে সোনা দানাগুলো ভরে ফেলি, বাক্সটাকে ফেলে দিই। হ্যাঁ, আর ওই পুটলিগুলো আমার পিঠে চাপিয়ে দাও, যাতে কেউ দেখলে মনে করে অন্য কিছু আছে। কি বলছিস? এতদিন তোর পিঠে আমি কিচ্ছু চাপাইনি, আর আজ তোর পিঠে আমি এই পুটলি চাপিয়ে দেব? আজকে আমাদের কপাল ফিরেছে, চাইলে তুমি আমার পিঠে আজকে চাপতে পারো। ওই পুটলি নিয়ে আমরা তো গ্রামের কাছেই চলে এসেছি, এখন ভোর হবে হবে, এখন আর আমাদের কেউ দেখবে না। মোহন এই প্রথমবার গদায়ের পিঠে চাপলো, পুটলিতে সোনা দানাগুলোকে ভরে নিয়েছিল। তারপর এগোতে লাগলো বাড়ির দিকে। এদিকে সারা সন্ধে ধরে মোহন আর গদাইকে খুঁজে ক্লান্ত হয়ে দাওয়ার কাছে ঘুমিয়ে পড়েছিল মোহনের বউ মালা। এমন সময় মোহনের ডাক শুনে ধরফর করে উঠে পড়ল সে। আমার ভুল হয়েছে, তোমায় এমন কথা বলা আমার উচিত হয়নি, তাই বলে তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? বাড়ি ছেড়ে চলে গিয়ে আমাদের ভালোই হয়েছে বউ, কথাই বলে না, যা হয় মঙ্গলের জন্য হয়। তুমি আমায় এমন বকাবকি না করলে আমি বাড়ি ছেড়ে যেতাম না, আর তাহলে আমাদের এত ভালোভাবে কপালও খুলতো না। আর আমার কথা বলো, আমি ছিলাম বলেই তো এইসব কিছু হয়েছে, না হলে ওই বিষ্ণু তোমায় মেরে ওই জলকাদার মধ্যে পুঁতে রাখতো। কি হয়েছে বলো তো? আরে পুটলির মধ্যে কি আছে দেখি। ও বাবা, এ তো সোনা দানা, হিরে, এসব তুমি কোথায় পেলে? আমাদের কপাল ফিরেছে তো তাহলে। এই সোনা দানা ঘরে লুকিয়ে রাখতে হবে, একটু একটু করে এগুলো খরচ করতে পারলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমায় বলেছিলাম না মালা, এই গদাই আমার সবচেয়ে ভালো বন্ধু, গদাইয়ের জন্য এই সব কিছু সম্ভব হয়েছে। আমার মতো গরিবের বাড়িতে থেকে ভালোভাবে না খেতে পেয়েও গদাই কিন্তু কখনো আমায় ছেড়ে চলে যায়নি। আমি কতবার গদাইকে কত কিছু বলেছি, কত কথা বলেছি, গদাই যে এত ভালো বন্ধু তোমার, সে কথা আমি বুঝতেও পারিনি। অনেক হয়েছে, এখন চলো ঘরে চলো, এগুলো ভালো করে গুছিয়ে রাখো। আর গদাই, তোকে আয় ভালো করে স্নান করে দিই, তারপর আমিও স্নান করে একেবারে ঘুমোই। গোটা রাত কাল ঘুমোতে পারিনি। তুমি ঠিকই বলেছ, আমারও বড্ড ঘুম পাচ্ছে। এই বলে গদাই অর্থাৎ মোহনের গাধা একবার মুখ তুলে ডেকে উঠল।